প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের যৌক্তিক সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। যৌক্তিক সংজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা আমরা কোনো বিষয়ের উপর সংজ্ঞা দিতে গেলে আমাদের সংজ্ঞাটা যৌক্তিক আকারে করতে হয়। যদি যৌক্তিকভাবে না হয় বা সংজ্ঞাটা আমরা যৌক্তিকভাবে না দিয়ে যদি এর বেশি গুণ বা কম গুণ উল্লেখ করি, তাহলে আমাদের সংজ্ঞাটি যথার্থ হয় না। যথার্থ না হলে সংজ্ঞা দেওয়ার কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ হয় না। সেজন্য আমরা আজকে যৌক্তিক সংজ্ঞা এই চ্যাপ্টারটা আলোচনা করব। আমরা এর পূর্বের অর্থাৎ প্রথম পত্রে আমরা জেনেছি সংজ্ঞা এই শব্দটি আমরা বিধেয়কের মধ্যে পেয়েছি। বিধেয়কের মধ্যে উল্লেখ করেছে অ্যারিস্টটল। এখন এই সংজ্ঞা দানের বা সংজ্ঞা কেন দিব সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা কাকে বলে? সংক্ষিপ্তভাবে যদি বলি, অর্থাৎ কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করাকে আমরা সংজ্ঞা বলি। এখন সংজ্ঞা কেন দিই? সংজ্ঞা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সংজ্ঞার অর্থকে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে ব্যক্ত করা। অর্থাৎ মানেটা কি? মানে হচ্ছে কোনো পদের অর্থকে পরিষ্কার করে সাধারণ কোনো লোকের কাছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা পৌঁছায় দেওয়া। মানে অর্থাৎ যুক্তিবিদ্যার মধ্যে একমাত্র যথার্থ প্রকাশের মাধ্যমে আমরা এই অর্থকে পরিষ্কারভাবে ব্যক্ত করতে পারি। এখন যথার্থকে, যথার্থ হচ্ছে একটি পদের আবশ্যিক গুণ। একটি পদের আবশ্যিক গুণ কি? আবশ্যিক গুণ হচ্ছে, মনে করো মানুষ। এই মানুষ পদের দুইটা গুণ আছে। একটা হচ্ছে জীবভিত্তি, জীবের অস্তিত্ববাদ মূলক হিসেবে, আরেকটা হচ্ছে বুদ্ধিভিত্তি। এই দুইটা গুণ হচ্ছে জীবের আবশ্যিক গুণ। এই গুণগুলোই হচ্ছে যথার্থের গুণ। এই যথার্থের গুণগুলোকে আমরা অর্থাৎ একটি পদের সাধারণ ও আবশ্যকীয় গুণ বলে তাকে এই গুণ দিয়ে যৌক্তিক সংজ্ঞাটা প্রকাশ করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে যদি দিই, মনে করো মানুষ পদটির যথার্থ হচ্ছে জীবভিত্তি ও বুদ্ধিভিত্তি। মানুষের মধ্যে এই দুইটা গুণ ছাড়াও আরও অনেক ধরনের গুণ বর্তমান আছে। যেমন মনে করো এই যে হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি ইত্যাদি গুণ মানুষের মধ্যে কিন্তু আছে, কিন্তু সেগুলো কিন্তু যথার্থের গুণ নয়। এগুলো হচ্ছে মানুষের মধ্যে একটা ভেরিয়েশনমূলক একটা গুণ, যেটা কারো কাছে আছে, কারো কাছে সমানভাবে নাই, কিন্তু এই দুটো গুণ কিন্তু অবশ্যই আছে। সেজন্য আমরা যখন একটা সংজ্ঞা দিব, সংজ্ঞাটা আমাদেরকে অর্থাৎ যথার্থের গুণকে পরিপূর্ণভাবে প্রকাশ করে আমাদেরকে সংজ্ঞা দিতে হবে। তাই আমাদের সেই একটি বাক্য যদি আমরা সংজ্ঞা দিই, এটা হবে মানুষ হচ্ছে একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা হচ্ছে একটা যৌক্তিক সংজ্ঞা। এখন আসি আমরা সংজ্ঞা ও বর্ণনা। সংজ্ঞা ও বর্ণনা আলোচনা করতে গেলে
এদের মধ্যে বিভিন্ন ধরনের গুণ থাকতে পারে। যেমন এদের মধ্যে গুণ হচ্ছে, অর্থাৎ কিছু গুণ হচ্ছে যথার্থের গুণ, কিছু গুণ হচ্ছে উপলক্ষ গুণ, কিছু গুণ হচ্ছে অবান্তর লক্ষণ গুণ। অর্থাৎ যে গুণটা হচ্ছে, অর্থাৎ সংজ্ঞাদানের মূল উদ্দেশ্য হচ্ছে স্পষ্টভাবে অর্থাৎ প্রকাশ করাকে সংজ্ঞা বলে। এখন সংজ্ঞা ও বর্ণনা আমরা একটু আলোচনা করব। মানুষের যদি আমি সংজ্ঞা দিই তাহলে এক্সাম্পলটা হবে, মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা হচ্ছে মানুষ পদের সংজ্ঞা। আমি যদি মানুষ পদের সংজ্ঞাটা একটু আলোচনা করি তাহলে এটা বোঝায়, অর্থাৎ সংজ্ঞার প্রকৃত অর্থকে প্রকাশ করে। সংজ্ঞা একটি পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করে। আমরা যখন মানুষ পদের সংজ্ঞা দিতে যাই তখন এটা সংজ্ঞাটা হয়, মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তখন এই বাক্যের মাধ্যমে মানুষ পদের সম্পূর্ণ যথার্থের অংশটা এখানে সবটুকু অংশ অর্থাৎ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির প্রকাশ পায়। ফলে এখানে প্রকৃত অর্থ আমাদের কাছে পরিষ্কার হয়। যদি আমি অপর পক্ষে যদি আমি এটা বর্ণনা দিয়ে বলে থাকি তাহলে সংজ্ঞাটা হবে, মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন দ্বিপদ জীব। এখন আসি আমরা, অর্থাৎ বর্ণনা প্রকৃত অর্থ প্রকাশ করে না, প্রকাশ হয় না। বর্ণনায় আমরা সাধারণত একটি পদের কখনো উপলক্ষণ কখনো অবান্তর লক্ষণ হিসেবে উল্লেখ করে সুস্পষ্টভাবে একটি পদের কোনো গুণ উল্লেখ করতে পারি না। তাই বর্ণনা আমাদের কাছে এর অর্থটা সুস্পষ্টভাবে পরিষ্কার হয় না, এটা অস্পষ্ট থাকে। আমরা যখন মানুষ পদের বর্ণনা দিতে যাই তখন আমরা এটা এক প্রকার পক্ষবিহীন দ্বিপদ জীব। তখন এই বাক্যে মানুষ পদের অর্থাৎ মানুষ পদের জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি এই যথার্থের উল্লেখটা না করে এখানে আমরা মানুষ পদের আংশিকভাবে প্রকাশ করে থাকি। এখানে সেজন্য এখানে অবান্তর লক্ষণ জাতীয় গুণের প্রকাশ পায়, এখানে যথার্থের গুণের কোনো প্রকাশ পায় না। বিদায় এখানে আমাদের কাছে এটা সুস্পষ্ট নয়, সেজন্য বর্ণনা কোনো পদের অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারে না। তাই বর্ণনাকে অনেক সময় কাজ চালানোর সংজ্ঞা ওয়ার্কিং ডেফিনেশন হিসেবেও অভিহিত করা হয়। সংক্ষিপ্তভাবে যদি আমি উক্ত আলোচনা থেকে সংজ্ঞা এবং বর্ণনার যদি একটা পার্থক্য দিতে যাই তাহলে আমি 1 নাম্বার বলতে পারি, সংজ্ঞায় পদের পূর্ণ যথার্থকে প্রকাশ করা হয়, বর্ণনায় কিন্তু যথার্থের পূর্ণ যথার্থকে প্রকাশ করা হয় না, কখনো লক্ষণ কখনো অবান্তর লক্ষণ হিসেবে প্রকাশ করা হয়। 2 নাম্বার যদি আমি বলি, সংজ্ঞায় নিয়ম কানুনের উপর নির্ভরশীল কিন্তু বর্ণনায় কোনো নিয়ম কানুনের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র মনোভাব বা ভাব প্রকাশের মাধ্যমটাই হচ্ছে বর্ণনা। 3 নাম্বার যদি বলি, সংজ্ঞার মূল্য সবসময় সমান কিন্তু বর্ণনার কোনো সুনির্দিষ্ট মূল্য থাকে না। অর্থাৎ যেভাবে আমি মনের ভাবটা প্রকাশ করব সেভাবে সেটা বর্ণনাটা প্রকাশ হয়ে থাকে। আর সংজ্ঞা আমরা জাতির ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা প্রকাশ করে থাকি, আর বর্ণনার মধ্যে আমরা বস্তুর ক্ষেত্রে সংজ্ঞাটা প্রকাশ করে থাকি। সংজ্ঞা হলো কেবল যথার্থের প্রকাশ, বর্ণনা কিন্তু একটা শ্রেণী একটা বর্ণনার প্রকাশ হয়। এখন আমরা 6 নম্বরে যদি আসি, সংজ্ঞা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া।
আর বর্ণনাটা কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, বর্ণনা হচ্ছে একটা লৌকিক প্রক্রিয়া হিসেবে আমরা অভিহিত করে থাকি। এখন আমরা আলোচনা করব সংজ্ঞার নিয়মাবলী। প্রথমে আমি বলেছিলাম সংজ্ঞা নিয়ম অনুসরণ করে, বর্ণনা হচ্ছে মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। এখন সংজ্ঞা আলোচনায় আমাদের কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম সংজ্ঞা হচ্ছে যৌক্তিক নিয়মাবলী। প্রথম সংজ্ঞা হচ্ছে যে পদের আমরা সংজ্ঞা দিব সে পদ অবশ্যই সে পদের সম্পূর্ণ জাতাত্বের উল্লেখ করতে হবে, কোনো ক্রমে বেশি নয় আবার কমও নয়। এখন আসি, আমি প্রথমেই সংজ্ঞায় বলেছিলাম সংজ্ঞা হচ্ছে একটি পদের পূর্ণ জাতাত্ব উল্লেখ করতে হবে। সেখানে ধারাবাহিকতায় প্রথম নিয়ম হচ্ছে যে পদের সংজ্ঞা দেব তার পূর্ণ জাতাত্ব উল্লেখ করতে হবে। তাহলে আমি এখানে জাতাত্ব কাকে বলে প্রথমে বলেছি, নতুন করে আর বলার দরকার নাই। এখানে পরবর্তী এসে জাতাত্বের কোনো অংশ কমও নয়, কোনো অংশ বেশিও নয়। তাহলে কম নয় আর বেশি নয় কি? অর্থাৎ আমরা জানি জাতাত্বের দুইটি গুণ, একটা হচ্ছে জীববৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই দুইটা গুণ সংজ্ঞার মধ্যে প্রকাশ পেতে হবে, এর চেয়ে কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। যেমন আমি যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, তাহলে বাক্যটা কি ঠিক আছে বা আমাদের পূর্ণ জাতাত্বের প্রকাশ হয়েছে? নিশ্চয় হয়নি। কেন হয়নি? কারণ এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। এখন মরণশীল শব্দটার উল্লেখ না করলেও হতো, কারণ বুদ্ধিবৃত্তি গুণের ভিতর মরণশীল উপলক্ষণ গুণটা অবশ্যই আছে, এটা উপলক্ষণ হিসেবে প্রকাশ পেয়েছে। তাহলে সংজ্ঞায় লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ এই সমস্ত শব্দ বলার কোনো দরকার নাই। আবার যদি আর একটা সংজ্ঞা বলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ও বিচার শক্তি সম্পন্ন জীব, তাহলে এখানেও কি হয় নাই? এখানেও সংজ্ঞাটি যথার্থ হয়নি, কারণ বুদ্ধিবৃত্তি গুণ থেকে তো নিশ্চয়ই বিচার শক্তি গুণের উৎপত্তি হয়েছে। তাহলে বিচার শক্তি শব্দটা আর স্পেসিফিক করে বলার বা বাক্যের সাথে আলাদা করে বলার কোনো যথার্থতা নাই। সেজন্য এর বেশি বা কম বলতে গেলে কিছু ভুলের উৎপত্তি হয়, ভুলগুলোকে আমরা ইংরেজিতে ফালাসি বলে থাকি। এখন ফালাসিগুলোর মধ্যে প্রথম নিয়মে আমরা চারটা ভুলের উৎপত্তি হয়, অর্থাৎ চারটা ফ্যালাসির উৎপত্তি হয়। এক হচ্ছে বাহুল্য সংজ্ঞা, এখন আসি বাহুল্য সংজ্ঞা কাকে বলে। অর্থাৎ আমরা সংক্ষেপে এটা মনে রাখি, অর্থাৎ যে পদের কোনো পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত জাতাত্ব থেকে, অর্থাৎ যে পদের সংজ্ঞা দিব সে পদের মধ্যে প্রকৃত জাতাত্ব থেকে যদি অতিরিক্ত কোনো গুণের প্রকাশ পায় তখনই বাহুল্য দোষে গুণান্বিত হয়ে থাকে। কথা ক্লিয়ার? অর্থাৎ যে পদের সংজ্ঞা দিব, মনে করে আমরা মানুষ পদের সংজ্ঞা দিব, মানুষ পদের মধ্যে যদি জাতাত্বের গুণের অতিরিক্ত গুণ প্রকাশ পায় সেটা হচ্ছে বাহুল্য দোষ। আমরা একটু আগে সংজ্ঞা বলেছি, অর্থাৎ মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচার শক্তি সম্পন্ন জীব। এখানে অর্থাৎ জাতাত্বের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয়েছে, সেজন্য এখানে বাহুল্য দোষ হয়েছে বলে এটি জাতাত্ব নয়। তাহলে আমরা বাহুল্য দোষ কাকে বলে জানি? বাহুল্য দোষ হচ্ছে যে পদের সংজ্ঞা দেব সে পদের অতিরিক্ত গুণের প্রকাশ। এবার আমরা আসি আপতিক সংজ্ঞা। আপতিক সংজ্ঞা কাকে বলে? অর্থাৎ যখন একটি সংজ্ঞায় অতিরিক্ত যে গুণ প্রকাশ করা হয় সেটি যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তখন সেটা ভ্রান্ত হবে। ও এখন আসি আমরা
অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের একটা সংজ্ঞা দিই। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। আমরা তো জানি মানুষ মানে তো দুই পদ, অর্থাৎ দুই পায়ের বেশি তো কোনো মানুষ পৃথিবীতে অস্তিত্বশীল নাই। তাহলে আমাদেরকে কি মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে দ্বিপদ এটাকে বলার কোনো যৌক্তিকতা আছে? অবশ্যই নাই। অর্থাৎ মানুষের সাথে দ্বিপদটা, মানুষ পদের যখন চিন্তা আসে তখন মানুষের দুইটা পা, দুইটা হাত, দুইটা চোখ এটা উল্লেখ করুক আর না করুক মানুষ পদের সাথে এটা সম্পৃক্ত। তাহলে এখানে সুনির্দিষ্ট করে বলার কোনো অবকাশ নেই। সেজন্য এটা এখানে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের গুণে গুণান্বিত হয়েছে বলে এটি একটি ভ্রান্ত। অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞাতে কি বলতে পারি? আপত্তিক সংজ্ঞা কাকে বলে? একটি সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণ প্রকাশ হয় এবং গুণটুকু যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অবিচ্ছেদ্য মানে হচ্ছে যেটা প্রয়োজনীয়, মানে নিজের সাথে সম্পৃক্ততা, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণে প্রকাশ হয়, তখন সেটা হয় আপত্তিক সংজ্ঞা। আমরা আরও একটি সংজ্ঞা বলতে পারি, যেমন দ্বার কাক খোলা একটি কালো পাখি। দ্বার কাক খোলা একটি কালো পাখি। এবার আমরা আসি অব্যাপক সংজ্ঞা। অর্থাৎ অব্যাপক সংজ্ঞা মানে কি? অব্যাপক হচ্ছে যে যখন, অর্থাৎ একটি সংজ্ঞায় অতিরিক্ত যে গুণ প্রকাশ পায়, আমরা আপত্তিক সংজ্ঞায় বলছি যে একটি সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণ প্রকাশ পায়, অতিরিক্ত গুণটুকু যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তখন হচ্ছে সেটা আপত্তিক। আর এখানে অতিরিক্ত গুণটুকু যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তখন এটা হচ্ছে যে অর্থাৎ অব্যাপক সংজ্ঞা। এখন আমি এখানে এসে বলে একটা সংজ্ঞা যদি দিই, সংজ্ঞাটা হবে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব। আবার বলতে পারি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব। এখন আমরা যখন সংজ্ঞাটা শুনছি তখনই আমাদের মনের মধ্যে কিছু না কিছু মানে ধারণা হচ্ছে যে মানুষ ফর্সা, এটা হচ্ছে অর্থাৎ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বিচ্ছেদ্য মানে হচ্ছে পৃথিবীতে সব মানুষ কি ফর্সা? অবশ্যই না। সব মানুষ কি সভ্য? অবশ্যই না। তাহলে এটা বিচ্ছেদ্য মানে কি? বিচ্ছিন্নভাবে এটা, অর্থাৎ কেউ ফর্সা, কেউ কালো, কেউ সভ্য, কেউ অসভ্য, এই জাতীয় সব। তাহলে মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে অতিরিক্ত এই গুণটুকু যদি প্রকাশ করা হয় এবং গুণটা যদি বিচ্ছিন্নভাবে হয়, সেটা হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন আসি আমরা আপত্তিক অতি ব্যাপক সংজ্ঞা। তাহলে অতি ব্যাপক কাকে বলে? অতি ব্যাপক সংজ্ঞা হচ্ছে যে অর্থাৎ একটি সংজ্ঞায় যদি কোনো পদে যথার্থ উল্লেখ করা হয়, কিন্তু যথার্থটি যদি কম উল্লেখ করা হয়, তখন এটি অতি ব্যাপক সংজ্ঞায় ভ্রান্ত হবে। এতক্ষণ আমি বলছি যে বেশি উল্লেখ করা হয়, বেশি উল্লেখ করা হলে সেটা বাহুল্য দোষ হয়। আর বেশি উল্লেখ করতে গিয়ে যদি সেটা অবিচ্ছেদ্য হয়, তাহলে এটা আপত্তিক হয়। আর বেশি উল্লেখ করতে গিয়ে যদি সেটা বিচ্ছেদ্য হয়, তাহলে সেটা অব্যাপক হয়। এখন আসতেছি অতি ব্যাপক। অতি ব্যাপক মানে হচ্ছে যে সংজ্ঞাটা দিতে যাব সেখানে কম উল্লেখ করা হয়, আর কম উল্লেখ করা হলে সেটা হয় কি? অতি ব্যাপক। একটি এক্সাম্পল হচ্ছে মানুষ হয় জীব। এখানে আমরা মানুষকে জীবের সাথে তুলনা করেছি। কেন? জীবের একটা গুণ হচ্ছে জীববৃত্তি, কিন্তু মানুষের দুইটা গুণ, একটা হচ্ছে জীববৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। কিন্তু মানুষ হয় জীব, তখন আমি অপর জীবের সাথে সমান করে ফেলছি। এখানে মানুষের যে গুণ আছে গুণ থেকে কমিয়ে ফেলছি, সেজন্য এখানে মানুষ পদের পূর্ণ প্রকাশ হয়নি। সুতরাং এটা এখানে অতি ব্যাপক সংজ্ঞায় ভুল হয়েছে। তাহলে আমরা এখন যাব দ্বিতীয় নিয়ম।
দ্বিতীয় নিয়মের মধ্যে আছে, অর্থাৎ যে পদের সংজ্ঞা দিব সে পদ অবশ্যই অবশ্যই স্পষ্ট হতে হবে। অর্থাৎ সংজ্ঞায় কোনো রকম রূপক বা দুর্বুক ভাষা ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে সংজ্ঞাটা দিব সেটা অন্যের কাছে কি হতে হবে, স্পষ্ট হতে হবে, এবং সেখানে রূপকের আশ্রয় নেওয়া বা কঠিন শব্দ প্রয়োগ করা যাবে না। এই কঠিন শব্দ যদি প্রয়োগ করি তাহলে এখানে কি হবে, এখানে দুইটা ভুলের উৎপত্তি হবে। একটা হচ্ছে যে রূপক 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 দোষে ভ্রান্ত হবে, আর একটা হচ্ছে দুর্ভোগ। এখন আসি রূপক সংজ্ঞা কি। আমরা সবাই জানি রূপক শব্দের সাথে সাথে আমাদের এই সংজ্ঞাটা মনে চলা ধারণা চলে আসে, সেটা হচ্ছে মানুষ হয় সৃষ্টির মুকুট। মানুষ হয় সৃষ্টির মুকুট। তারপর বলতে পারি সিংহ হয় পশুর রাজা। তারপর বলতে পারি দেহা হচ্ছে আত্মার বন্দিশালা। হ্যাঁ, তারপর বলতে পারি কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক। আবার বলতে পারি উট হয় মরুভূমির জাহাজ। এই যে শব্দ যে বাক্যগুলো বলছি, বাক্যগুলোর আসলে কোনো ভিত্তি নেই। উট মরুভূমির জাহাজ, এটা মানুষ কথার প্রসঙ্গে রূপকের সাহায্য নিয়ে কথার মাধুর্য বাড়ানোর জন্য এই শব্দগুলো ব্যবহার করে থাকেন। এই শব্দের প্রকৃত বাস্তবতা নাই। কাজে সংজ্ঞা দিতে হলে আমাদের খুব সহজে, সরলভাবে, সহজভাবে, স্পষ্টভাবে, যাতে মানুষের কাছে সংজ্ঞাটি গম্য হয়, মানুষ যাতে বুঝতে পারে, বুঝে মনের ভাব প্রকাশ করতে পারে, সেভাবে আমাদেরকে সংজ্ঞা দিতে হবে। যেমন একটি গানের লাইন যদি, আমি 7 সাগরের ওপার হতে তোমায় দেখেছি, আর পান্না ভেবে তোমার কথা ভেবেছি। এই জাতীয় শব্দের কোনো প্রয়োগ বাস্তবে না। এগুলো রূপক অর্থে হয়তো আমরা বলতে পারি। ওই যে আরেকটা শব্দ আছে, বিভিন্নভাবে বলতে পারে। যাই হোক, এবার আসি আমি দুর্ভোগ, মানে কঠিন শব্দের প্রয়োগ। কঠিন শব্দ কিভাবে, যেমন মনে করো আমরা সংজ্ঞা দিতে গিয়ে অনেক সময় এত বেশি শব্দ প্রয়োগ করে, এত কঠিন শব্দ প্রয়োগ করে, যা মানুষ আসলে মূল ভাবটাই প্রকাশ করা কখনো সম্ভব হয় না। কিভাবে, আমি যদি ম্যাগের একটা সংজ্ঞা দিতে যাই, তাহলে একটু শোনো। ম্যাগ হচ্ছে মরুভূমি তাড়িত, শিরক পুণ্যিত, মণ্ডিত পুঞ্জিত বাষ্পরাজি, সমন্বিত নবমণ্ডলের ও উৎক্ষিপ্ত দীপ্ত প্রপঞ্চ বিশেষ। মনে হয় মাথা সবার ঘুরিয়ে গেছে। মানে ম্যাগের সংজ্ঞা দিতে গিয়ে এই শব্দগুলো শুনে ম্যাগ কি আসলে সেটা আমাদের কাছে কি হয়ে গেছে, কি বলে, কঠিন হয়ে গেছে। যে যদি আমি বৃক্ষ সম্পর্কে একটি সংজ্ঞা দিই, বৃক্ষ হচ্ছে জটাজুট, লাঞ্ছিত, সবিতাতপ, নিরুদক, মহাস্তবিত, পাদক। প্রত্যেকটা শব্দ আমাদের বোঝার সামর্থ্য এখানে কারো নাই। এই যে কঠিন শব্দের মাধ্যমে নিজের অর্থাৎ নিজের এই যে সংজ্ঞাটা অপপ্রয়োগ করা হচ্ছে, এখানে সহসত্ব প্রকাশ করা হয় না। এবার আমরা আসি তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদ বা তার প্রতিশব্দ ব্যবহার চলবে না। অর্থাৎ আমরা যে পদটা সংজ্ঞা দেব সেটার প্রতিশব্দ ব্যবহার করতে পারবো না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেব সেখানে পুনরুক্তির কোনো অবকাশ নেই। মানে দ্বিতীয়বার একই শব্দ ব্যবহার করলে সেখানে অর্থেই পরিষ্কার হয় না। আর অর্থেই পরিষ্কার যদি না হয় তাহলে সেই সংজ্ঞার কোনো যথার্থতা হয় না, ফলে সংজ্ঞাটি অস্পষ্ট হয়। অস্পষ্ট হলে এখানে কিছু নিয়ম লঙ্ঘিত হয়। নিয়মগুলোর মধ্যে এক হচ্ছে চক্রক নিয়ম। যেমন মনে করি
চক্রক নিয়ম মানে কি চক্র আকারে, মানে একটি শব্দ বলছি একই বাক্যের মধ্যে একই শব্দ আবার দিলাম। যেমন যদি বলি গ্রোসিয়ার, গ্রোসিয়ার হয় একটি বরফের নদী। এখন গ্রোসিয়ার যে বরফ সে একই। আবার যদি বলি মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, এখানে মানুষ যে কথা মনুষ্য একই কথা। আবার যদি বলেন সময় হচ্ছে অনন্তের চলমান প্রতিচ্ছবি, এখানে সময় যে অনন্তের যে চলমান একই কথা প্রকাশ পায়। এই জাতীয় যে শব্দগুলো যদি ঘুরিয়ে পিছিয়ে একইভাবে বলা হয়, অর্থাৎ এখানে নতুন কোনো তথ্য পাওয়া যায় না, নতুন কিছুর অনুসন্ধান হয় না, সুতরাং এখানে একই সমার্থক ব্যবহার করলে এখানে অর্থে পরিষ্কার হয় না। এবার আসি আমি চতুর্থ নিয়ম, অর্থাৎ চতুর্থ নিয়ম হচ্ছে সদুত্তক, অর্থাৎ যে পদের সংজ্ঞা দিব সে পদ অবশ্যই সদুত্তক সম্ভব হলে নত্তক, মানে যদি পজিটিভ শব্দ ব্যবহার করা সম্ভব হয় তাহলে নেগেটিভ ভাষা ব্যবহার করা উচিত নয়। সেটা হচ্ছে চতুর্থ নিয়ম। সংজ্ঞায় নেগেটিভ শব্দ ব্যবহারের ফলে ভাষার মাধুর্যতা হারিয়ে যায়, তাই সংজ্ঞায় যত সম্ভব সদুত্তক শব্দ ব্যবহার করা উচিত। যেমন আমি কিছু যদি এক্সাম্পল দিই, পাপ নয় পুণ্য, অন্ধকার হচ্ছে আলোর অভাব, বেদনা হচ্ছে আনন্দের অভাব, অমঙ্গল হচ্ছে তা যা মঙ্গল নয়। তাহলে এই যে শব্দগুলা বলছি এটা নিশ্চয়ই আমি চাইলে পাপ হয় পুণ্য, হ্যাঁ এইভাবে আমি বলতে পারি, অবশ্যই বলতে পারি। অন্ধকার হচ্ছে আলোর অভাব, এখানে সংজ্ঞা দুইটি ভ্রান্ত ধারণা হয়েছে। এদের বেলায় নেতিবাচক ভাষা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাপ ও অন্ধকার এর মধ্যে কি কি গুণ উপস্থিত আছে তা সংজ্ঞায় উল্লেখ করা হয়নি, এখানে শুধুমাত্র অনুপস্থিত গুণকে উল্লেখ করা হয়েছে, সেজন্য এখানে নর্তক দোষে গুণান্বিত হয়েছে। এবার আমি বলবো পঞ্চম নিয়ম, অর্থাৎ যে পদের সংজ্ঞা, পঞ্চম নিয়ম কাকে বলে? যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের সাথে সংজ্ঞাত পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। এখানে আমি আলোচনায় একটু আসি, এটা হচ্ছে যে অর্থাৎ এই যে নিয়মটা বলা হয়েছে, যখন কোনো সংজ্ঞা একটি যুক্তি আকারে প্রকাশিত হয় তখন সংজ্ঞায় সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞাত পদ নামে দুইটি পদ থাকে। একটি হচ্ছে সংজ্ঞেয়, আরটি হচ্ছে সংজ্ঞাত। এই দুইটি শব্দ পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। এখন আসি আমি এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে সংজ্ঞেয় পদ আছে, সংজ্ঞাত পদ আছে। তাহলে আমি আসি এবার সংজ্ঞেয় পদ কোনটা? তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে মানুষ হচ্ছে সংজ্ঞেয় পদ, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটা হচ্ছে সংজ্ঞাত পদ, অর্থাৎ যে পদে সংজ্ঞা দেওয়া হয় সেটা হচ্ছে সংজ্ঞাত পদ। এখানে দুইটি পদের মধ্যে সহজ স্থানান্তর করে আমরা সহজে বলতে পারি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। অর্থাৎ পঞ্চম নিয়মটা কি? পঞ্চম নিয়মটা হচ্ছে যে পদের সংজ্ঞা দিব সে পদটা অবশ্যই সংজ্ঞাত পদের সাথে সংজ্ঞেয় পদের সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে, অন্যথায় এর ভ্রান্ত হতে পারে। এখন আসি সংজ্ঞার সীমাবদ্ধতা, অর্থাৎ সংজ্ঞা দিতে গেলে কিছু সীমাবদ্ধ থাকে। যেমন অর্থাৎ একটা পদে যখন সংজ্ঞা দিব এর কিছু সীমাবদ্ধ থাকে, এগুলো আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলে যাই। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট হচ্ছে বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। আমরা বিদ্যীয় অধ্যায়ে আমরা এটা বৃহত্তম জাতি সম্পর্কে আলোচনা করেছি। 2 হচ্ছে নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। 3 হচ্ছে একক ব্যক্তি বা বস্তু বিশেষের সংজ্ঞা দেওয়া যায় না।
4 হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। 5 হচ্ছে মনের মৌলিক গুণগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। এইটা একটু বলি, মনের মৌলিক গুণ মানে কি? সুখ দুঃখ, আনন্দ বেদনা, প্রেম বিরহ, এই জাতীয় যে মৌলিক গুণগুলো আছে মনের, এই গুণের কোনো সংজ্ঞা আসলে বাস্তবে নাই এবং দেওয়া যায় না। 6 হচ্ছে বিশ্বসত্তার কতগুলো অপরিহার্য ধারণা সম্পর্কে কি সংজ্ঞা দেওয়া যায় না। যেমন বিশ্বসত্তার অপরিহার্য ধারণা কি? দেশ, দেশ কাল, আত্মা, ঈশ্বর, আল্লাহ, এই জাতীয় শব্দগুলোর কোনো সংজ্ঞা দেওয়া যায় না। এবার আমি আসি সংজ্ঞার প্রয়োজনীয়তা। যুক্তিবিদ্যায় সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ্যায় যুক্তি গঠনের ক্ষেত্রে যুক্তি বাক্যে দরকার হয়, তা প্রত্যেকটি পদে দুটি করে পদ ব্যবহার করা হয়। যুক্তি বাক্য ব্যবহারের সময় প্রতিটি পদের অর্থ আমাদেরকে সুস্পষ্টভাবে ব্যবহার করতে হয়, নইলে এর দ্ব্যর্থবোধকতা দেখা যেতে পারে। ফলে যদি দ্ব্যর্থবোধক দেখা যায় তাহলে একই অর্থের ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ হতে পারে। এই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ থেকে রোধ করার জন্য, ভাষার সহজ বোধ করার জন্য, সহজ রূপান্তর করার জন্য, সুস্পষ্ট করার জন্য, সুনির্দিষ্ট করার জন্য এই উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তির সংজ্ঞার কিছু নিয়মাবলী প্রণয়ন করা হয়েছে। এইসব নিয়মগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে সংজ্ঞায় যুক্তিসম্মতভাবে আলোচনা করে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অপরিহার্যতা হয়ে পড়ে। সুতরাং এখানে যে ভুলের উৎপত্তি হয়, ভুলগুলো আমরা এড়িয়ে চলতে পারি। ভুলগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে সঠিকভাবে যুক্তি প্রণয়নের বেলায় অন্তরায় হয়ে প্রণয়ন করতে পারি। কাজে শুদ্ধ যুক্তি ও নির্ভুল চিন্তাধারার জন্য সংজ্ঞাদান অবশ্যই প্রয়োজন। এই প্রসঙ্গে আধুনিক যুক্তিবিদ আই.এম. কপি 5টি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে সংজ্ঞার মাধ্যমে শব্দের ভাণ্ডার বাড়ানো যায়। 2 নম্বর হচ্ছে সংজ্ঞার মাধ্যমে পদের দ্ব্যর্থকতা পরিহার করা যায়। 3 হচ্ছে সংজ্ঞার দ্বারা অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করা যায়। 4 হচ্ছে সংজ্ঞার দ্বারা পদের তথ্যগত ব্যাখ্যা দান করা যায়। 5 সংজ্ঞার মাধ্যমে নিজের মত দ্বারা অন্যের মতকে প্রভাবিত করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনায় এতটুকুই। আমি এর সাথে কিছু ব্যবহারিক কাজের সুবিধার্থে আমি কিছু সংজ্ঞা তোমাদের জন্য দিয়ে দিব। এই ভিডিওর মধ্যে তোমরা সেটা বাসায় প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।